বোমাবাজি করে কয়েকজনকে আহত করে যারা বিএনপিকে দমানোর চেষ্টা করছে তারা শেখ হাসিনার পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বহু বছর যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা বিএনপিকে এত সহজে দমন করা যাবে না। যারা এসব বোমাবাজি করে বিএনপিকে দমন করতে চায় তারা কারা সেটা আন্দাজ করা যায়, তবে সুস্পষ্ট প্রমাণের অভাবে তাদের পরিচয় প্রকাশ্যে আনা যাচ্ছে না। এদিকে বিএনপি কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সে অমুক দিয়ে সে দুটো বোম ফাটিয়ে কয়েকজনকে আহত করে যে দৃষ্টান্ত স্থাপন করছেন, এটা সেকালে পুরনো, এটা শেখ হাসিনার পথেই হাঁটা বলে আমি মনে করি। শেখ হাসিনা যে পথে হাঁটতেন তারাও মনে করছেন এই পথেই বোধহয় সাকসেসফুল। তাই যদি হতো তাহলে তো বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় শনিবার গ্রেপ্তার টিটন গাজীকে 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। এদিকে আরেক আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার আদালতে টিটন গাজীর 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস পরে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, হত্যার ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান সন্দেহভাজন মাহমুদুল হাসান মঈন এবং তারেক রহমান রবিনকে হত্যা ও অস্ত্র আইনের 2 মামলাতেই রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর গুলশানে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি আরও বলেন, এ ঘটনায় সরকারের মদদ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। দেশ ও জাতির অদৃশ্য শত্রুরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার গুলশানের লেকশোর হোটেলে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল। সেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তাদের সেই ব্যানারকে সফল করার জন্য নেপথ্যে আমরা সর্বাত্মক ভূমিকা পালন করেছি। গণঅভ্যুত্থানে শহীদ 142 পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এ সময় জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। মিটফোর্ড হত্যাকাণ্ডের কথা তুলে ধরে হত্যাকারীদের গ্রেফতার না করায় উদ্বেগ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না। ধরা হলো, অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না। কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। এ সময় বিএনপি অন্যায়কারীদের প্রশ্রয় দেয় না বলেও মন্তব্য করেন তারেক রহমান। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কোনো প্রশ্রয় আছে? দেশ ও জাতির অদৃশ্য শত্রুরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামীতে বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিটফোর্ডে ব্যবসায়ী লালচাঁদ সোহাগের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা লুটছে বলে শনিবার দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এই ঘটনায় দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি তার। এদিকে মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে বলে দাবি করেছে যুবদল। আসল অপরাধীদের মামলা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ যুবদল নেতাদের। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যা করতে দেখা যায় 3 জনকে।
যাদেরকে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতাকর্মী বলে অভিযোগ ওঠে। যদিও যুবদলের দাবি, সিসিটিভির ফুটেজে যাদের দেখা গেছে তারা কেউই দলীয় কর্মী নন। তবে এজাহারে যাদের নাম এসেছে তাদের মধ্যে ৩ জনের দলীয় পরিচয় থাকায় এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। তবে কয়েকজনকে আসামি তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ যুবদলের। পরিবার আজকে বলছে যে ৩ জনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে চ্যানেল 24-এ, আমরা দেখেছি ভিডিও ফুটেজটা, আপনারা দেখবেন যে ওখানে বলেছে নতুন ৩ জনকে, নিরাপরাধ ৩ জনকে এই মামলা আসামি করা হয়েছে। এটা কারা করলো? নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় বহিষ্কারের সিদ্ধান্তকে জরুরি ও সাহসী বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। গতকাল যেটা দেখেছি, আমাদের দল সাহসিকতার সহিত যে কয়েকজনকে বহিষ্কার করেছে। মূল হোতাকে কারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বাইর করতে হবে। এদিকে বিএনপি কর্মীদের নাম আসামি তালিকা এলেও বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির নামে, দলের নামে বা এই সমাজে কোনো দুষ্কৃতিকারী, কোনো ঘাতক, কোনো ধরনের অপরাধকারী, সমাজ বিরোধী কেউ যেন দলে আশ্রয় না পায়। যদি দেখেন তার এই ঘটনা, সাথে সাথে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। শত শত মানুষের সামনে নৃশংস এ হত্যাকাণ্ড নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে। দ্রুত দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে বিভিন্ন এলাকায়। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিটফোর্ডের সোহাগ হত্যার ঘটনায় বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁ জেলা বিএনপি। রাতে শহরের মুক্তির মোড় থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে নওজান মাঠে সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান বলেন, সোহাগ হত্যার ঘটনাকে কেন্দ্র করে জামাত শিবির ও এনসিপি বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। অন্যায়ভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ঘোলা পানিতে মাছ শিকারে বিএনপির নামে অপপ্রচার ও তারেক রহমানকে জড়িয়ে বক্তব্য দেয়া হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় শুধু বিএনপি নয়, সরকার ও পুলিশ প্রশাসনকেও দায় নিতে হবে, এই মন্তব্য করেছেন এনসিপি নেতারা। সেই সাথে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহতে মাঠে থাকারও ঘোষণা তাদের। জুলাই অভ্যুত্থান স্মরণে শনিবার সাতক্ষীরা ও বাগেরহাটে পদযাত্রায় নাহিদ সার্জিসরা বলেন, এসব ঘটনায় জড়িতদের পরিণতি হবে স্বৈরাচার শেখ হাসিনার মতোই। পদযাত্রার 12তম দিনে শনিবার দুপুরে সাতক্ষীরায় পৌঁছান এনসিপির নেতাকর্মীরা। তীব্র গরম উপেক্ষা করে তাদের স্বাগত জানান স্থানীয় সমর্থকরা। পরে শহীদ আসিফ চত্বরে হয় পথসভা। পরে জুলাই পদযাত্রা নিয়ে বাগেরহাটের রামপালে যান এনসিপির নেতারা। সেখানে পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 24-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি, চাঁদাবাজদের উৎপাত ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি, চাঁদাবাজদের উৎপাত এখনো কমে নাই, বরং খুন খারাপি শুরু হয়েছে। পাথর দিয়ে থেতলে মারার মতো আইএমএ জাহেলিয়াত শুরু হয়েছে। হাসিনা পালিয়ে গেলেও তার সিস্টেম রয়ে গেছে মন্তব্য করেন সদস্য সচিব আক্তার হোসেন। বিচার করে নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশের মানুষদেরকে আগের সিস্টেমে রেখে বাংলাদেশের মানুষদেরকে আর প্রতারণা করা যাবে না। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল চাঁদাবাজি টিকিয়ে রাখতে চায়, তবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দায় এড়ানোর সুযোগ নেই। পুলিশ প্রশাসন এবং সরকারকে বলবো, এই যে ব্যবসায়ী নিহত হলো, এর দায় কি কেবল একটা দলকে আমরা দিব? সরকার এবং পুলিশকেও এর দায় নিতে হবে। এবং পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চাঁদাবাজদেরকে ভয় পেয়ে তারা কাজ করে। পরে বাগেরহাটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
সারা দেশে চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। সোহাগ হত্যার বিচার দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা জানান দলগুলোর নেতারা। সম্প্রতি রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নানান কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, দখলদারি, হামলা, খুন ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থেকে মশাল মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করেন সংগঠনটির সভাপতি। পুলিশ বাহিনী এখনো হাসিনার পুলিশের মতো আচরণ করছে বলেও অভিযোগ করেন এই ছাত্রনেতা। ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায়, অথচ আপনার যে কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজে আপনি একদম লবডঙ্কা। আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ছাত্র জনতার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আপনি বিদায় নেন। বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। রাজধানীর ৭ রাস্তা থেকে মগবাজার পর্যন্ত বিক্ষোভে জামায়াত নেতা ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের পরে দেশে আরেকটি রাজনৈতিক দল এখন নিজেদের ক্ষমতাসীন মনে করছে। যদি আপনারা কাউকে ভয়ে যদি ধরতে না চান, বিচার করতে না চান, অথবা কোনো কিছু ভেবে থাকেন, তাহলে আপনারা অবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করুন। যারা নিজেদেরকে চাই ভাবুন, জনগণ তাদের বিরুদ্ধে আজকে থেকে প্রতিরোধ করে তুলবে। চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান জামায়াতের এই নেতা। দেশপ্রেমিক মানুষকে নিয়ে আগামী দিনে একটি ভোটের ঐক্য গড়ে তুলবে ইনশাআল্লাহ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিলের ফল ঘোষণা নিয়ে বিশৃঙ্খলা হয়েছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের গাড়ি বহরে হামলা করে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার রাত 8:45টার দিকে বালিয়াডাঙ্গি সমীর উদ্দিন স্মৃতি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। এ সময় মির্জা ফয়সাল আমিনের প্রাইভেট কার ভাঙচুর করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, কমিটি ঘোষণার পর জেলা বিএনপি সাধারণ সম্পাদক গাড়িতে উঠতে গেলে তার উপর হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনাজপুরের হিলিতে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে বাসুদেবপুরের মালেকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শুক্রবার মালেকপাড়া গ্রামে রাব্বি হোসেনের বাড়ি থেকে স্বর্ণ, নগদ টাকা চুরি করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরিতে জড়িত একজনকে শনাক্ত করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে বাবলু হোসেন নামের আরেকজনের সম্পৃক্ততাও পাওয়া যায়। পরে বাবলুকে মারধর করলে মৃত্যু হয় তার। এ খবর জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা রাব্বির বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পালিয়েছেন রাব্বি সহ মূল অভিযুক্তরা। চাঁদপুর শহরের লেকে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে তুহিন নামে এক তরুণের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে ডেকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 6 বন্ধুকে আটক করেছে। শনিবার রাত 10টার দিকে শহরের মমিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তুহিনের বাবা রমজান আলীর দাবি, তার ছেলে পরিকল্পিতভাবে হত্যার শিকার। তবে বন্ধুরা বলছে, 500 টাকা বাজিতে লেকে সাঁতার কাটা প্রতিযোগিতায় অংশ নেয় তারা। চাঁদপুর সদর মডেল থানার তদন্ত ওসি মিন্টু দত্ত বলেন, ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা জানা যাবে। আটক 6 বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। দেশে আকস্মিক বন্যার তীব্রতা বেড়েছে। 5 বছরে বড় নদী তুলনায় ছোট নদী অববাহিকায় বন্যার বিস্তার বেশি হচ্ছে। এ সময় পদ্মা, মেঘনা, যমুনার তুলনায় তিস্তা, কুশিয়ারা, জাদুকাটা, মুহুরী, সিলোনিয়া সহ ছোট নদীতে বন্যা বেড়েছে। পূর্বাভাস কেন্দ্র গবেষকরা বলছেন, নাব্যতা সংকট ও প্লাবনভূমি দখলের কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। কয়েকদিন পর সিলেট ও রংপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ফেনী জেলার মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে। এই পানি ছাগলনাইয়া হয়ে ভাটিতে নামছে ধীরে। পূর্ণিমার জোয়ারের কারণে লোকালয়ে ঢোকা পানি কমতে আরও কিছু সময় লাগতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 2024 সালে ইতিহাসের সবচেয়ে বড় আকস্মিক বন্যার মুখে পড়ে ফেনী। এছাড়া 2022 ও 23 সালে সিলেট, চট্টগ্রামে ভয়াবহ বন্যা হয়। আর করোনার সময় 2021-এ তিস্তায় বড় বন্যা হয়। এই আকস্মিক বন্যা ছিল দীর্ঘস্থায়ী। যে 20 সালের পরে বড় ধরনের কোনো মৌসুমী বন্যা সংঘটিত হয়নি, কিন্তু বেশ অঞ্চল ভিত্তিতে ছোট নদী অববাহিকাতে আকস্মিক বন্যার প্রবণতা দেখা যাচ্ছে। কিছু সেটেলমেন্ট তৈরি হয়েছে রিভার ফ্লাড প্লেনে, এবং ফ্লাড প্লেন কিছু কিছু জায়গায় ন্যারো হয়ে গেছে বা অপ্রশস্ত হয়ে গেছে। তো এই কারণে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়াটারওয়ে সেটা অতীতের তুলনায় কমে এসেছে। গবেষকেরা বলছেন, মুহুরী ও সিলোনিয়া নদীতে নাব্যতা কমেছে। অপরিকল্পিত বাঁধ দেওয়ার পাশাপাশি দখল হয়ে গেছে নদীর প্লাবন ভূমি। যদি ফেনী নদীর ওই জায়গাটায় টেকসই বাঁধ করতেই হয়, তাহলে বলে প্রবাহকে যথেষ্ট জায়গা দিতে হবে। অন্তত 100 মিটার যদি করা যায়, তাহলে এই সাইজের একটা বাঁধ ওইখানে টেকসই হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা বৃষ্টির আপাতত 2 দিন বিরতি চলছে। তবে কয়েকদিন পর সিলেট, রংপুর বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। বর্ষার মৌসুমটা আপনার দক্ষিণাঞ্চলেই আছে, এজন্য আমরা কিন্তু বৃষ্টিপাত কম পাচ্ছি। তবে আগামী কয়েকদিন এটা দেখা উত্তরের দিকে শিফট করবে, সেই ক্ষেত্রে আমরা উত্তর অঞ্চলের বৃষ্টিপাতের ইয়েটা বেশি পাই। তবে এখন যেটা চলছে আমরা এটা ব্রেক বলতে পারি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, দেশের সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে বইছে। তাই অন্তত 5 দিন বন্যার ঝুঁকি নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 36টি অংশে ভাঙন দেখা দিয়েছে। এখনও ভাঙন স্থান দিয়ে লোকালয়ে প্রবেশ করছে পানি। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূয়া উপজেলার কিছু অংশে এখনও লোকালয়ে পানি জমে আছে। বন্যা কবলিত পরশুরাম ও ফুলগাজী উপজেলার নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পানি নামার সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে নতুন দুর্ভোগ। ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। অনেক এলাকায় এখনও খাদ্য নিরাপদ পানির সংকট প্রকট। এতে নতুন করে ভোগান্তিতে পড়ছে বানভাসী মানুষ। আরও জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, এই যে ক্ষয়ক্ষতির চিহ্ন যে ভেসে উঠছে, কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা কি নিরূপণ করা গেছে কিনা, আর খাদ্য নিরাপদ পানির যে সংকট দেখা দিয়েছে সেটি সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? বন্যার পানি নামার সাথে সাথে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, এটি এখনো পূর্ণাঙ্গভাবে পানি না নামার কারণে জেলা প্রশাসন তাদের যে ক্ষয়ক্ষতি পরিমাণ পানি না নামার কারণে জেলা প্রশাসন করতে পারেনি। এখানকার জেলা প্রশাসন বলছে পানি সম্পূর্ণ নেমে গেলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো তারা নিরূপণ করতে হবে। বহুমাত্রিক ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে এখানে প্রাণী সম্পদ, বলা হচ্ছে মৎস্য ক্ষেত্রে, বলা হচ্ছে কৃষি ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ক্ষতিগুলো হচ্ছে। আর সুপেয় পানির কথা যেটা বলছেন সেগুলো হচ্ছে আসলে একদম গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে যে জায়গাগুলোর নলকূপ গুলো পানির নিচে চলে গেছে, সেই ক্ষেত্রে আসলে সুপেয় পানি পাওয়ার একটা দুশ্চিন্তার মধ্যে আছেন। তবুও জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী বা পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে কিছু কিছু এলাকায় সুপেয় পানি পৌঁছানোর ব্যাপারে তারা কাজ করছেন বলে আমাদেরকে জেলা প্রশাসন। ফুলগাজী এবং পরশুরামের পানি কমছে এবং ছাগলাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞার কিছু অংশে এখনো পানির তলে নিমজ্জিত। এখানে ছাগলাইয়ার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা বলছে যে বন্যার কারণে তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না বা পড়ালেখা তাদের ক্ষতি হচ্ছে। তারা বলছেন যে যখন এটা পানি নামবে বা স্কুল প্রতিষ্ঠানগুলো তাদের পূর্ণাঙ্গ কার্যক্রম চলতে হবে, তখন তারা তাদের শিক্ষা কার্যক্রমের দিকে তারা এগোতে না। আপনাকে নতুন তথ্য দিই যে এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে যে মুহুরী, সিলোনিয়া এবং কহুয়া নদীর প্রায় 36টি জায়গায় বাঁধ ভেঙেছে। তো এইটি আসলে ভাঙার 4 দিন পরে এই তথ্যটা দিয়েছেন। তিনি বলেছেন এতদিন পানির তলে থাকার কারণে এই ভাঙনগুলো পরিদর্শন সেখানে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি তারা জানতে।
কতটি বাঁধ ভেঙেছে সেটি। এখানে বলা হচ্ছে অনেক অনেক বাঁধগুলো আছে, প্রায় 60 মিটার, 70 মিটার এবং 50 মিটার, এইভাবে করে 3 থেকে 4টি বাঁধ আছে অনেক বড়, যেগুলো দিয়ে এখনো লোকালয়ে পানি ঢুকছে, যার প্রেক্ষিতে পশুরাম এবং ফুলকাজিতে পানির গতি থাকছে। পানি নামলেও সেই পরিমাণ দ্রুতভাবে তারা পানির তল থেকে যেতে পারছে না। এইটি হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় উদ্বেগ বাড়ছে চামড়া খাতের উদ্যোক্তাদের। তারা বলছেন নতুন শুল্ক নীতিতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে রপ্তানিকারকদের। পরিস্থিতির উন্নয়নে কূটনৈতিক আলোচনার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয় চামড়াজাত পণ্য। ট্রাম্প প্রশাসন বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের রপ্তানিতে নতুন করে শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। এতে উৎকণ্ঠায় আছে এ খাতে রপ্তানিকারকরা। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বছরে 8 থেকে 10 কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে 2023-24 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্যের পাশাপাশি এ জাতীয় পণ্য রপ্তানি হয়েছে 27 কোটি ডলারের। রপ্তানিকারকরা বলছেন বাড়তি শুল্ক আরোপে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ক্রেতাদের ক্রয়াদেশ কমে যাবে। এতে রপ্তানি কমার আশঙ্কা তাদের। মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি বাংলাদেশ থেকে কোনো চামড়া যায় না, কিন্তু বিষয় হচ্ছে যে চামড়াজাত পণ্য এভেলেবেল এক্সপোর্ট হচ্ছে। সেক্ষেত্রে যদি চামড়াজাত পণ্য এই শুল্কের আওতায় আসে এবং এই শুল্ক দিয়ে এই দেশের থেকে চামড়াজাত পণ্য এক্সপোর্ট করা খুবই কঠিন হবে এবং এটার এফেক্ট সরাসরি ট্যানারিতে পড়বে। বিশ্লেষকরা বলছেন দেশ ও বিদেশে চামড়ার পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। রপ্তানি ধরে রাখতে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। পাশাপাশি সরকারকে রপ্তানিতে ভর্তুকির পরিমাণ বাড়ানোর তাগিদ তাদের। 3 মাস আগে আমরা কি চেষ্টা করলাম, গতকাল পর্যন্ত 3টা মিটিং হয়েছে, ফলাফল খুব আশাব্যঞ্জক এখনো না, বাট নেগোসিয়েশন করতে হবে। যদি কোনো ট্যারিফটাকে আমরা সহনীয় করতে পারি, যেটা সহনীয় পর্যায়ের হয়, যেটা নাকি বাস্তবতার মধ্যে আসে, সেই জায়গায় নেগোসিয়েশন ছাড়া আমাদের আর তেমন করার কিছু নেই, কারণ আমরা হলো উৎপাদক দেশ। যুক্তরাষ্ট্রের জুতা ও চামড়াজাত পণ্যের বার্ষিক বাজার $100 বিলিয়ন বেশি। এ বাজার ধরতে পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ বিশ্লেষকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সঠিক উদ্যোগ আর পরিকল্পনায় হাতি ও মানুষের সহাবস্থানের সুন্দর নজির রাঙামাটির বড়কল ও লংগদু। এলাকাটি হয়ে উঠেছে এই প্রাণীর জন্য অভয়ারণ্য। উপযুক্ত পরিবেশ পাওয়ায় বাড়ছে হাতির সংখ্যা। বড়কলের পাহাড়ে একটি পালে বিচরণ করছে 8টি হাতি। বয়স্ক 5টি হাতির সঙ্গে রয়েছে একটি কিশোর ও 2টি সদ্যজাত শাবক। এই এলাকায় মোট 14টি এশীয় বন্য হাতি রয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা। এলাকার হাতি সুরক্ষা ও মানুষের সচেতনতায় কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। অনুমোদনের 6 বছর পর আলোর মুখ দেখছে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প। মন্ত্রণালয় অর্থ ছাড় করায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। ডুয়েল গেজ রেলপথটি নির্মাণ হলে ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 112 কিলোমিটার। এতে উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প ও যাত্রী পরিবহনে নতুন গতি আসবে বলছেন এলাকার মানুষ। ব্রিটিশ আমলে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় সরাসরি চলত ট্রেন, তবে সময়ের ব্যবধানে বন্ধ হয় এই রুট। বর্তমানে পাবনা সান্তাহার হয়ে দীর্ঘ পথ ঘুরে সিরাজগঞ্জ থেকে যেতে হয় বগুড়ায়। সরাসরি রেলপথ চালুর দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করেন স্থানীয়রা। 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প একনেকে অনুমোদন পায়। প্রকল্পের জন্য 960 একর ভূমি অধিগ্রহণ হবে, যা 420 একর সিরাজগঞ্জে। সম্প্রতি প্রকল্পের জন্য 1900 কোটি টাকা ছাড় করেছে মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে শুনতেছি যে সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন হবে, কিন্তু এখন টাকা জমি গ্রহণ করা হইতেছে, টাকা দেওয়া হয়েছে। এখন সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন হয়, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে। রেল লাইনটা যাওয়া মানে একটা দেশের সমস্ত যাতায়াত ব্যবস্থা ভালো, সবার জন্য উপকার। রেলপথটি নির্মাণের পর বগুড়া থেকে রাজধানীর দূরত্ব কমবে 112 কিলোমিটার। যাতায়াতের সময় কমবে প্রায় 4 ঘন্টা। এতে উত্তরাঞ্চলে কৃষি ও শিল্প পণ্য ও যাত্রী পরিবহনে নতুন গতি আসবে আশা ব্যবসায়ীদের। আমাদের যারা ব্যবসায়ী তারা অল্প সময়ের মধ্যে তাদের পণ্য সামগ্রী রেলপথে পরিবহন করতে পারবে
এবং এটা অনেক সুবিধা হবে। সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে এই রায়পুর স্টেশনে যাতে জংশনটি হয়, এটাই আমার মূল দাবি। জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে ইতিমধ্যে প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন জেলা প্রশাসক। 720 একর জমি অধিগ্রহণের কার্যক্রম আমরা উদ্যোগ নেই। ইতিপূর্বেই আমরা এর প্রাকৃত মূল্য 1127 কোটি টাকা ধার্য করি। ইতিমধ্যে আমরা 960 কোটি টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে পেয়েছি। নতুন রেলপথের সাথে সিরাজগঞ্জের 5টি ও বগুড়ার 4টি স্টেশন নির্মাণ করা হবে। এছাড়া বগুড়া ডানিরহাট ও সিরাজগঞ্জ সদরে 2টি নতুন রেল জংশন নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।